সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আগামী 28/6/2024 তারিখে বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের যে পরীক্ষাটি হয়েছিল 2022 সালের 9 সেপ্টেম্বর। এই পরীক্ষার গণিত প্রশ্নের সলিউশন দেখার চেষ্টা করবো আমরা। তো এর আগে কিন্তু পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে আসলে এই পয়েন্টসম্যান পদে টিকতে হলে আপনাকে কিন্তু অবশ্যই ম্যাথমেটিক্সের খুব ভালো দক্ষতা থাকতে হবে এবং বেসিক লেভেলের দক্ষতা থাকতে হবে। মানে হাই ডেফিনেশনের অঙ্ক করার বা কঠিন অঙ্ক সলিউশন করতে হবে এ ধরনের না। কারণ এই পদটি যে অঙ্কগুলো চলে আসে, অর্থাৎ এই পদটি নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে যে অঙ্কগুলো চলে আসে, এই অঙ্কগুলো একদম বেসিক লেভেলের এবং ইজি টাইপের কোশ্চেন। তো আমরা এখানে অঙ্কে চলে আসি। এখানে প্রথম যে অঙ্কটা 31 নম্বর অঙ্ক, এখানে বলছে একটি মাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব। অর্থাৎ আমরা যখন ক্লাস 9-10 বা 8-এ পড়াশোনা করেছিলাম তখন কিন্তু আমরা সম্পাদ্য নামে একটা অধ্যায় করেছিলাম। এই সম্পাদ্য থেকে আসলে এই প্রশ্নটা দেওয়া হয়েছে যে একটি মাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব। ট্রাপিজিয়াম, আয়ত, বর্গ নাকি সামান্তরিক। তো এটার উত্তর হবে অবশ্যই বর্গ হবে, কারণ বর্গের 4টা বাহুর দৈর্ঘ্যই আসলে আমাদের সমান। সুতরাং এটার অ্যান্সার হবে বর্গ। এরপরে যদি আসি আমরা, যে 60 মিটার দৈর্ঘ্য একটি ট্রেনের গতিবেগ, 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার রেল লাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে। দেখুন এই গতিবেগের এই অঙ্কগুলো কিন্তু ইদানিং সময় খুব বেশি আসতেছে। হ্যাঁ, সুতরাং এই অঙ্কগুলো খুব বেশি করে, এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো খুব বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন আপনারা। এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে এই অঙ্ক করার সময়। দুইটা বিষয়, একটা হচ্ছে একক অর্থাৎ সেন্টিমিটারে আছে নাকি মিটারে আছে, আর একটা বিষয় হচ্ছে এই যে খুঁটির কথা বলা হচ্ছে, এই খুঁটির কোনো দৈর্ঘ্য আছে কিনা, অর্থাৎ ধরুন এটা হচ্ছে আপনার খুঁটি, ট্রেনটা যদি এদিকে যায়, এই খুঁটিটা অর্থাৎ এই খুঁটিটার দৈর্ঘ্য, অর্থাৎ যদি বলা হয়ে থাকে যে এটা হচ্ছে 20 কিলোমিটার বা 10 কিলোমিটার, তাহলে অন্যভাবে করতে হবে। তার মানে এই দুইটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ। যদি এখানে খুঁটির কথা বলা হচ্ছে, খুঁটির তো আসলে কোনো তেমন দৈর্ঘ্য নাই, মানে ট্রেনটা শুধু অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে পারলেই খুঁটির দৈর্ঘ্য অতিক্রম করবে, এই ধরনের একটা বিষয়। তো আমরা এখানে কি করতে পারি, দেখুন এখানে বের করতে বলেছে সময় কত লাগবে, অর্থাৎ টাইম বের করতে বলেছে। যে 60 মিটার দৈর্ঘ্য একটি ট্রেনের গতিবেগ, এই যে এখানে বলছে গতিবেগ বলতে এই শব্দটার মানে হচ্ছে যে 1 ঘন্টায়, প্রতি ঘন্টায় গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার চাই। 48 কিলোমিটার, এখানে দেখুন কিলোমিটার আছে, এককটা এখানে কিলোমিটার আছে, বাট এখানে 60 মিটার আছে। ওকে, সেক্ষেত্রে আপনার অ্যান্সারটাও দেখবেন এই অঙ্কের অ্যান্সারে মিটার ছিল, সুতরাং আমাকে মিটারে ক্যালকুলেট করতে হবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে এখানে টাইম আমাদের বের করতে হবে। তো এই যে 48 কিলোমিটার, আমি কিন্তু এটাকে এই 48 যে কিমি আছে এটাকে মিটারে কনভার্ট করব। আমরা কি জানি 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার, তার মানে 48 কিলোমিটার মানে 48,000 মিটার। ওকে, তার মানে এই ট্রেনটা ঘন্টায় 48,000 মিটার যাবে। 1 ঘন্টায় কত যাবে? 48,000 মিটার। আমাদের সময় বের করতে হবে, তার মানে সময়টা কোন দিকে ফেলবো আমরা? ডান সাইডে ফেলবো। তার মানে ঘন্টায় বলতে কত সেকেন্ড? 3600 সেকেন্ড, অর্থাৎ 3600 সেকেন্ডে অতিক্রম করবে 48 মিটার। এভাবে লিখলে কিন্তু হবে না, কারণ এখানে টাইমটা বের করতে বলেছে। সুতরাং আমরা এইটা লিখবো যে 48 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। তো ওই কাজটাই আমরা করি। এখানে দেখুন 48,000 মিটার অতিক্রম
করে কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে। এই 3600 সেকেন্ডে আমাদের একটা টাইম বের করতে হবে, যার কারণে আমি 3600 পরে লিখছি। তাহলে 1 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? অবশ্যই কম। তাহলে 1 মিটার যদি অতিক্রম করে তাহলে এখানে হবে 3600 ভাগ হচ্ছে 4 8 4800। এখানে এটা বাংলা, এটা ইংলিশ হয়ে গেছে, এখানে 4 8 লিখে দিচ্ছি আমি। 4 8 48,000। ওকে, এখন আপনি দেখুন ট্রেনের দৈর্ঘ্যটা কত। এই খুঁটিটিকে অতিক্রম করতে ট্রেনটাকে জাস্ট নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? এখানে 60 মিটার। তাহলে এখানে 60 মিটার অতিক্রম করতে তাহলে কত সময় লাগবে? এখানে 3600 ইন্টু 60 বাই হচ্ছে 48,000। ওকে, এখন জাস্ট হচ্ছে আপনি কাটাকাটি করে দিবেন। 1 2 3 1 2 3 ক্যান্সেল। 6 দ্বারা যদি আপনি 48 কে কাটেন, 6 8 48, এখানে 8 আসে। তার মানে এই 36 কে আপনাকে 8 দ্বারা ভাগ করতে হবে। 36 কে যদি আপনি 8 দ্বারা ভাগ করেন, এই দেখুন 36 কে যদি আমি 8 দ্বারা ভাগ করি ফার্স্টলি, তাহলে আমার এখানে কত আসে? 8 দ্বারা 36 কে, তাহলে 4 আসতে 32, এখানে 4 ব্যবধান থাকে, এখানে একটা দশমিক, এখানে একটা যদি শূন্য দিই, 5 আসতে 40, অর্থাৎ এই 4.5, তার মানে 4.5 সেকেন্ড সময় লাগবে। অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে 4.5 সেকেন্ড টাইম লাগবে। আমরা এগুলো একটু মেশাই নেই, কারণ আমরা এখানে জায়গা অনেক কম। এখানে মোট 20টি অঙ্ক আছে। এখানে দেখুন বলছে কোনটি বৃহত্তম। যেমন এই অঙ্কটি ধরুন, এই অঙ্কটি কিন্তু আপনাদের জন্য আরো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কগুলো খুবই সচরাচর পরীক্ষাগুলোতে আসে। এই অঙ্কগুলো অনেকটা সহজ ক্যাটাগরির অঙ্কের মধ্যেই পড়ে। তো কোনটি বৃহত্তম কথা বলছে, এখানে 0.3 এর কথা বলছে। এটা তো দশমিকে কনভার্ট করাই আছে, সুতরাং এটা কনভার্ট আমার দরকার নাই আর। এখন আমার তাহলে কনভার্ট করতে হবে কোনটাকে? 1/3টাকে, 2/3টাকে, 2/5কে। আর সবগুলোতে দশমিকে কনভার্ট করার দরকার নাই। আমার দরকার হচ্ছে কোনটি বৃহত্তম। আমি বের করব এই তিনটার মধ্যে কোনটা বৃহত্তম, এটা আগে ফার্স্টলি বের করি, দেন এটার সঙ্গে কম্পেয়ার করব। এই দুটোর মধ্যে কম্পেয়ার করেন। কম্পেয়ার করবেন কিভাবে? 1/3 লিখবেন, এই ফ্র্যাকশনটা লিখছি, এবং এই ফ্র্যাকশনটা লিখবেন, 2/3 এই ফ্র্যাকশনটা লিখবেন। লেখার পরে আর গুণ করে দেবেন। আর গুণ করে দিলে আমাদের এইটা হচ্ছে 3 × 3, অর্থাৎ এই দুটো গুণন করে এইখানে লিখবেন, এবং 3 × 2 = 6, এই দুটো গুণন করে এখানে লিখবেন। তার মানে এখন আপনি দেখবেন আমাদের দরকার হচ্ছে কোনটি বৃহত্তম। এই দুইটার মধ্যে বড় কোনটা? অবশ্যই 6টা বড়, সুতরাং এই ফ্র্যাকশনটা বড়। 6 এর উপরে যা থাকবে এই ফ্র্যাকশনটা আমাদের বড়। তাহলে আমাদের এটা বাদ, আমাদের বের করতে হবে কোনটি বড়। এখানে আছে কত? 2/3। এরপরে আমরা 2/5, 2/3 আছে, আর হচ্ছে 2/5। এবার এই দুটোর মধ্যে দেখবো কোনটা বড়। তাহলে 5 2 গুণন, প্রথমে এই দুটো গুণন, 5 2 × 10 এর নিচে লিখবো, এই দুটো গুণন করে এর নিচে লিখবো, 3 2 × 6। এই দুটোর মধ্যে বড় কোনটা? অবশ্যই 2/3 বড়। এইটা হচ্ছে আমাদের বড়, 2/3। যেহেতু 2/3 বড়, তাহলে আমরা এটাকে জাস্ট দশমিকে কনভার্ট করব, তখন আমরা এটার সঙ্গে কম্পেয়ার করতে পারবো। এখানে 2/3 আছে, যদি 2 কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, এখানে একটা 0 এখানে একটা 0 নিলাম, এই দশমিকের কারণে একটা 0 নিলাম, কারণ 3 দ্বারা যেহেতু 2 কে যায় না। তাহলে 3 6 18। এখানে দেখুন দশমিকের পরে 6 আসছে, আর দশমিকের পরে 3 আছে, তার মানে অ্যানসার কিন্তু অবশ্যই এটা বড়, 0.6। বাকিগুলো করার দরকার নাই আর। 0.6, তার মানে হচ্ছে এটা কত হচ্ছে আমাদের? 2/3। 2/3 কোনটা? এই যে মিস্টার গ, এটা হচ্ছে আমাদের এখানকার অ্যানসার। এইভাবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন বাসায়। আপনারা দেখবেন যে এই অঙ্কগুলো অনেকবার কিন্তু পরীক্ষায় এসেছে, সকল ধরনের পরীক্ষায়। এখানে দেখুন ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক এত হলে ভাজ্য কত। এটা একদম বেসিক সেন্সের একটা অঙ্ক। বলছে ভাজক ভাগফলের 10 গুণ। ভাজক যদি ভাগফলের 10 গুণ হয়, তাহলে ভাগফলটা কত? এই অঙ্কগুলো পরে আমরা বের করব, বাট এইটুকু বুঝিয়ে আগে যে ভাজক ভাগফলের 10 গুণ। আমরা তো এমনিতেই বুঝতে পারি যে x y এর 3 গুণ।
এক্সটা হচ্ছে ওয়াই এর 3 গুণ। তার মানে ওয়াই যদি 10 হয় তাহলে এক্স কত? এক্সটা হচ্ছে ওয়াই এর 3 গুণ, তার মানে হচ্ছে 30। এখন কথা হচ্ছে আমার এখানে দেয়া আছে ভাজক ভাগফলের 10 গুণ। এখানে প্রশ্নতে বলা হচ্ছে যে এক্সটা ওয়াই এর 3 গুণ, তার মানে 30 দেয়া আছে, আমার এই 10 বের করতে হবে। যেহেতু 3 দ্বারা গুণন, সুতরাং 3 দ্বারা আমি যদি এটাকে ভাগ করি তাহলে আমি এটা পাবো। 3 দ্বারা আপনি 30 কে ভাগ করেন তাহলে 10 পাবেন। সিমিলার উপায়ে ভাজক ভাগফলের 10 গুণ। তাহলে ভাজককে যদি আমি 10 দ্বারা ভাগ করি তাহলে আমি কত পাবো? ভাজক ভাগফলের 10 গুণ, তাহলে আমি ভাগফলটা পাবো। ভাজককে যদি আমি কি করি? 10 দ্বারা ভাগ করি, কারণ এখানে 10 গুণের কথা বলছে। তাহলে ভাজক আছে আমাদের কত? 0.5, এটা দেয়া আছে 0.5। এটাকে যদি আপনি 10 দ্বারা ভাগ করেন, 10 দ্বারা যদি ভাগ করেন তাহলে আপনি ভাগফলটা পাবেন। যদি 10 দ্বারা ভাগ করি, দেখুন এখানে 10 দ্বারা এই অঙ্কগুলো পাওয়ার পরে আপনি কিন্তু এই ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আসলে কিভাবে ভাগটা আমি ইজিলি করতে পারি। দেখুন 10 দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে ভাগ করলে এটা ছোট হয়ে যাবে, একটা শূন্য আছে, সুতরাং দশমিকটা এইখানে চলে আসবে। তার মানে আমরা বলতে পারি 0.05। অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, মানে 2 ঘর পর দশমিকটা হয়ে যাবে। অর্থাৎ এই শূন্যটা, সরি এটা দশমিকটা এখানে যাবে না, এই শূন্যটা এই দশমিকটা সামনের দিকে আসবে, এখানে চলে আসবে, অর্থাৎ 0.05 হবে এটা। তো যেহেতু এটা 0.05, এটা আমরা কি পাচ্ছি? ভাগফল পাচ্ছি। এখন আপনারা একটা বিষয় দেখুন, ছোটবেলায় আমরা পড়ে আসছিলাম ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল। আমরা ছোটবেলায় এটা পড়ে আসছিলাম, যোগ ভাগশেষ। আমি কিন্তু শুধু ভাগশেষ লিখিনি, কারণ এখানে এই অঙ্কটাতে ভাগশেষের কোনো প্রশ্ন নাই, এই কারণে আমি এটা লিখিনি। এখন আপনাকে বলছে ভাজ্য কত? ভাজ্য আমাদের কত? ভাজ্য ফর্মুলা হচ্ছে এটা, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। আমরা তো ভাজক এখানে প্রশ্ন দেওয়াই আছে, জাস্ট এখান থেকে ভাগফলটা বের করে নিয়েছি। মানে এই দুটো কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে আমরা ভাজ্য পেয়ে যাব। তাহলে ভাজক আমাদের কত? 0.5 ইন্টু ভাগফলটা আমাদের কত? এই 0.05। 0.05 এটা। এখন এই দুটো যদি আপনি গুণন করেন, গুণ করলে যা পাবেন সেটাই কিন্তু হচ্ছে আমাদের এই ভাজ্য। যদি আমরা গুণ করি, প্রথমে সার্থক অঙ্কগুলো গুণ করব। সার্থক অঙ্কগুলো গুণ করলে 5 আর 5 গুণ করলে 25 হয়, 25 লিখলাম। এখন দেখতে হবে কত ঘর পর দশমিক। এখানে 2 ঘর, এখানে 1 ঘর, 3 ঘর পর দশমিক। যদি আমি এখানে একটা শূন্য দিই তাহলে আমাদের 3 ঘর পর দশমিক হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে অ্যান্সার 0.025। এর পরের নম্বরে যদি আমরা আসি 34 নম্বর অঙ্ক। এখানে খুব মজার একটা অঙ্ক দিয়েছে। এই অঙ্কগুলো কিন্তু বর্তমান সময়ের জন্য অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। মানে এই অঙ্কগুলো আমি যতগুলো চাকরি পরীক্ষা এখন অবধি দেখেছি, সবগুলো অঙ্ক এখানকার ইম্পর্টেন্ট এবং ইজি টাইপের অঙ্ক আর কি। বার্ষিক 10% মুনাফায় 5,000 টাকায় 2 বছর চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত? এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের এই চক্রবৃদ্ধি মুনাফা আর এই সরল মুনাফা, এই দুইটা বিষয় খুব লক্ষণীয়। যে বার্ষিক 10% মুনাফায় 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফাটা কত এটা বের করব, এবং সরল মুনাফার পার্থক্য কত এটা আমাদের বের করতে হবে। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করে তাদের পার্থক্য বের করতে হবে। সরল মুনাফা আপনি কিভাবে বের করবেন? সরল মুনাফা বের করার নিয়ম হচ্ছে P * 1 + R উপর হচ্ছে N মাইনাস হচ্ছে P। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার ফর্মুলা। বাট আপনাকে যদি বলে চক্রবৃদ্ধি মূল কত, সেক্ষেত্রে কিন্তু এই পিটা হবে না। যদি বলে চক্রবৃদ্ধি মূলের কথা যদি বলে, তাহলে কিন্তু পিটা আর হবে না। যখন আপনাকে মুনাফা বের করতে বলবে তখন কিন্তু অবশ্যই আপনার এই প্রিন্সিপাল যেটা, এটা বাদ দিতে হবে। এটা মাথায় রাখতে হবে এখানকার। এরপরে আমরা অঙ্কে আসি। পি বলতে এখানে কি বোঝাচ্ছে? এই 5,000 টাকার কথা বলছে। আমি এখানে ইংলিশে লিখতেছি 5,000 ইন্টু 1 +
1 প্লাস আর, আর বলতে হচ্ছে পার্সেন্টেজ, বার্ষিক 10% মুনাফায়, অর্থাৎ 10/100 ইন্টু এন, এন বলতে সময়, কত সময়ের কথা বলছে, 2 বছরের কথা বলছে, পরে 2 হবে। এখানে 5000 হবে, এই যে পি যেটা, এটা বাদ দিয়ে দেব। এখন এইটা ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশন করার জন্য আমি কিন্তু আসলে অনেকগুলো শর্টকাট টেকনিক বলছিলাম এর আগে, আবার বলে দিচ্ছি। এখানে 5000 থাকবে, 5000 আপনারা এখানে রাখবেন, ইনটু এখানে দেখুন কত হয়, যদি লসাগু করেন তাহলে আমাদের এখানে আসতেছে, যদি আপনি এখানে লসাগু করেন তাহলে আসে হচ্ছে 100 যোগ 10 ভাগ হচ্ছে 100, তার মানে হচ্ছে 110 ভাগ হচ্ছে 100, তার উপরে কত আছে এখানে, এই যে এখানে 2 আছে, তার মানে এই ভিতরে যে সংখ্যাগুলো এটা 2 বার করে গুণন হবে, তার মানে উপরে কত আসে 110, 110 ইন্টু 110 বাই নিচে কত 100 ইন্টু 100 মাইনাস এখানে হচ্ছে 5000। এখন দেখুন কমপ্লেক্স যে টার্মটা, সেই টার্মটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, এই যে কমপ্লেক্স যে টার্মটা ছিল এটা কিন্তু আমাদের ভ্যানিশ হয়ে গেছে। এখন আমরা কাটাকাটি করব, জাস্ট কাটাকাটি করার নিয়ম হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, চারটে শূন্য ফার্স্টে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনারা এখানে দেখুন কত আছে, 11 11 121, তার মানে এখানে আসছে হচ্ছে 1 2 1 ইনটু এখানে হচ্ছে 50, তাহলে 50 দ্বারা যদি আপনি 121 কে গুণন করেন সেক্ষেত্রে আপনার কত আসে দেখুন, 1 2 1 ইনটু 5 দ্বারা ফার্স্টে গুণ করেন, শূন্যটা আপনি পরে বসাই দিবেন। দেখুন এখানে 500, এখানে 500, 5 21 কে 105, তার মানে 605, এখানে একটা শূন্য, এই যেহেতু 50 এর ঘরে একটা শূন্য ছিল, 6050, তার মানে এই মানটা আমরা পাচ্ছি 6050 মাইনাস এখানে 5000, বাদ দিলে এই 6050 থেকে 5000 বাদ দিলে 1050 থেকে 1050 থেকে 1050 থেকে। তো এখন 1050 হচ্ছে আমাদের এই চক্রবৃদ্ধি মুনাফা আসলো। এবার আমাদের বের করতে হবে কি, সরল মুনাফা। সরল মুনাফাটা আমরা কিভাবে বের করব, I = PNR, এটা হচ্ছে সরল মুনাফা। P এর মান হচ্ছে 5000 ইনটু N কত 2 বছর ইনটু R কত 10/100, এটা তার মানে এই যে 10 20 10 20 ক্যান্সেল, তার মানে এখানে আসে হচ্ছে আমাদের 500 ইনটু এই দুটো গুণ করলে 500 আর এখানে 2, তার মানে হচ্ছে এখানে 1000 আসে। তার মানে আমরা পাচ্ছি কত, সরল মুনাফার ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 1000 এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে পাচ্ছি হলো 1050। এখন এদের পার্থক্য বের করতে হবে, তাহলে 1050 আর এখানে হচ্ছে 1000, এদের ব্যবধান হচ্ছে আমাদের 50, এইটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখানে অঙ্কটা অনেক বড় করেছি, পরীক্ষার হলে কিন্তু আপনাদের এত বড় করার দরকার নাই, জাস্ট ক্যালকুলেশনটা লিখে উত্তরটা বসাই দিবেন। এরপরে আমরা আসি যে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত। একটা কোণের মান তার পূরক কোণের কথা বলছে। পূরক কোণ বলতে আসলে আমরা কি বুঝি, পূরক কোণ মানে হচ্ছে যদি দুইটি কোণের মান অর্থাৎ দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই কোণ দুইটাকে পরস্পরের পূরক কোণ বলা হয়। যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটাকে পরস্পরের পূরক কোণ বলা হয়। বলছে একটি কোণের মান, এই যে একটি কোণের কথা বলছে, এই একটি কোণটা আমরা x ধরে নিব, ধরে নিচ্ছি একটি কোণের মান হচ্ছে x। আচ্ছা, এর পূরক কোণ বের করতে হবে, তাহলে x এর সঙ্গে কত যোগ করলে 90 ডিগ্রি হবে সেটা আমাদের বের করতে হবে। আপনাকে বলা হচ্ছে 50, এর পূরক কোণ কত, তাহলে 50 এর সঙ্গে কত যোগ করলে 90 হবে। যদি আমি এখানে 40 যোগ করি তাহলে কিন্তু আমাদের 90 হয়। তো এই x এর সঙ্গে এমন কিছু যোগ করতে হবে যেন যোগফলটা কত হয়, 90 হয়। যদি আমি এখানে যোগ করি 90 - x, তাহলে এইটা ক্যান্সেল হয়ে গেলে কিন্তু আমাদের 90 থাকে। তার মানে এই যে x আছে, x এর পূরক কোণ হচ্ছে 90 - x। এই কথাটাই বলা হচ্ছে একটি কোণের মান x এর মানটা হবে তার পূরক কোণ, তার পূরক কোণ কত 90 - x, মানের অর্ধেকের সমান, এর অর্ধেক ভাগ হচ্ছে আমাদের 2। ওকে, এখন
জাস্ট এটা ক্যালকুলেশন করব। 2x ইজ ইকুয়ালস টু 90 মাইনাস x, এই xটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে 3x ইকুয়ালস টু 90 হয়, দেন x ইজ ইকুয়ালস টু 30 হয়। কারণ x এর মানটা হচ্ছে 30, এই x এর ভ্যালু হচ্ছে 30, মানে একটি কোণের মান হচ্ছে আমাদের 30। এরপরে দেখুন 38 নম্বর অঙ্ক। এখানে বলছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, জমিটির ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমাটা কত? পরিসীমা বের করতে হবে। একটি আয়তাকার জমির কথা বলছে। এই যে দেখুন দৈর্ঘ্যটা প্রস্থের 1.5 গুণ। আপনি দৈর্ঘ্যটাকে তখনই প্রকাশ করতে পারবেন যদি প্রস্থটা জানেন। প্রস্থের 1.5 গুণ, তাহলে যেহেতু দৈর্ঘ্যটা প্রস্থের উপর ডিপেন্ড করতেছে তাহলে আমাকে প্রস্থটা ধরতে হবে। ধরি প্রস্থ কত? প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা হবে প্রস্থের 1.5 গুণ। প্রস্থ যদি x হয় 3x/2, কারণ 1.5 মানে হচ্ছে 3/2 মানে হচ্ছে 1.5, 3/2 মানে হচ্ছে 1.5, মানে 1 যোগ হাফ ক্যালকুলেশন করলে 1.5 হয়। 2 + 1/2, 3/2 হচ্ছে আমাদের 1.5। তাহলে এই কারণে দৈর্ঘ্যটা হবে 3x/2 এত মিটার। এখন বলছি ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গ মিটার, তাহলে আমাদের এখানে লিখতে পারি শর্তে বা ক্ষেত্রফল তাহলে কত হবে? x * 3x/2, এটা হচ্ছে ক্ষেত্রফল। শর্ত মতে এই ক্ষেত্রফল সমান 216, এটার কথা বলছে। এখন আমরা জাস্ট x এর ভ্যালু বের করব। এখানে 3x², এখানে গুণ অবস্থায় আছে, এদিকে এটা ভালো ভাগ হয়ে যাবে 216 * 2, অর্থাৎ এই 2টা ওদিক দিয়ে ভাগ হয়ে গেছে, গুণ হয়ে গেছে। এরপরে আমরা যদি ক্যালকুলেশন করি x² = 216 * 2/3, এই 3 এখানে গুণ অবস্থায় আছে, ওই সাইডে কি আবার ভাগ হয়ে গেছে। 3 দ্বারা যদি এই 21 রে কাটি 7 আসে, এটা কাটলে 2 আসে, 72 আসে। x² = এই 72 আর 2 যদি গুণ করি আমরা তাহলে 72 দুগুণ কত আসে? 144 আসে, তাহলে 144। এই 144 কে যদি রুট করি তাহলে আমাদের 12 আসে, তার মানে x এর ভ্যালু আমরা পাচ্ছি 12। তাহলে এই প্রস্থটা হচ্ছে আমাদের কত? 12, এবং এর সঙ্গে দৈর্ঘ্যটা কত? 3x/2, তাহলে দৈর্ঘ্য হবে 3x/2, 3 * 12/2, 2 দ্বারা কাটলে 6, 3 × 6 = 18, তাহলে 18 হচ্ছে আমাদের দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 18, এইটুকু আমরা বের করে নিলাম। দৈর্ঘ্য এবং প্রস্থ পাইছি, আমাদের হচ্ছে পরিসীমা কত? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে দিবেন, কত আসে? 18 আর 12 30, 30 কে পরিসীমা যেহেতু 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 দ্বারা গুণ করে দিবেন, তাহলে 30 × 2 = 60, তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 60 মিটার।